সে কখনো আমাকে স্বামী হিসেবে মানেনি। বিয়ের পরেও হাসান নামে এক ছেলের সাথে সম্পর্ক রেখেছে। আমি সব জানতাম, তবুও সহ্য করেছি। কিন্তু একদিন ধৈর্যের সীমা পেরিয়ে গেলে আমি সব ছেড়ে চলে আসি। অনেক সব খুলে বলে কিভাবে অনেককে ধর্ষণের মিথ্যা অভিযোগে দিয়েছিল সব কিছু, আর অভিষেক কিভাবে মিথ্যা অভিযোগ করে তা তুমি নিজেই দেখেছ। ইসরাত ভিতর থেকে কেঁপে ওঠে, কিন্তু মুখে প্রকাশ করে না। সে শুধু বলে, এ নিয়ে চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই কথাগুলো অনেকের বুকের ভার কিছুটা হালকা করে। অন্যদিকে অরু ঢাকা ফিরে বাসায় এসে অজরে কান্নায় ভেঙে পড়ে। সে পরিবারের সবাইকে ডাকে, সবাই এসে দাঁড়ায় তার সামনে। কি নাটক শুরু করছো আবার? এক আত্মীয় রাগান্বিত কণ্ঠে বলে। আর কত ন্যাকামি করবে অরু? অরু চোখ মুছে বলে। মা, বাবা, অনেক। সবার মুখ বদলে যায়। কেউ বলে, অনেক সে কোথায়? অরু অফিসের মিটিং রুমে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। আরও জানায়, অনেক মনে করেছে আমি আবারও বিয়ে করেছি। ও আমাকে বিশ্বাস করে না। কেউ কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে উপেক্ষা করে চলে যায়। ওরও বুঝে যায় এভাবে কাউকে বিশ্বাস করানো সম্ভব না। সে সিদ্ধান্ত নেয় অনিকের ঠিকানা বের করে সবাইকে নিয়ে সরাসরি তার কাছে যাবে। যে কোম্পানি থেকে টেন্ডার নিয়ে মিটিং হয়েছে সেই কোম্পানির সাথে কথা বলে অনিকের কোম্পানির সাথে যোগাযোগ করে ঠিকানা জানতে চায়। তারা কিছু সময় চেয়ে নেয়, কালকে ঠিকানা দেবে। অন্যদিকে ইসরাত ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে অজরে কাঁদে। সে ফিসফিস করে বলে, এত দেরি করে কেন জানালে অনেক? এখন আমি কি করব? যদি ওরু ম্যাম তোমায় এই জোর করে নিয়ে যায়, তখন আমি কি করব? আমি কিভাবে আটকাবো? ইসরাতের মন জুড়ে শুধু ভয়, প্রচণ্ড ভয়, হারানোর ভয়। এক সপ্তাহ পর সকালে অনেক নাস্তা করে অফিসে চলে যায়। ইসরাত তখন রান্নায় ব্যস্ত। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইসরাত ভাবে, কে আসলো? অনেক তো মাত্র গেল। আর অন্য কেউ হলে দারোয়ান কল দিত। মনে ভয় নিয়ে দরজা খুলে দেয় ইসরাত। চারজন অপরিচিত মধ্যবয়সী নারী পুরুষ দাঁড়িয়ে। আপনারা কে? এক মহিলা জিজ্ঞেস করে। এটা অনেকের বাসা না। ইসরাত বলে, জি, অনিকের বাসা। আমি ইশরাত, অনিকের স্ত্রী। সবাই হতবাক। তখন পিছন থেকে এক কণ্ঠে বলে ওঠে। মিস ইশরাত, আপনি এখানে? এটা ছিল অরুর কণ্ঠ। ইসরাত ধীর কণ্ঠে বলে, আমার স্বামীর বাড়ি, আমি থাকবো না তো কে থাকবে? অরু ও তার পরিবার অর্থাৎ অনেকের মা বাবা চাচা সবাই অবাক হয়ে যায়। এক ভদ্রমহিলা বলেন, আমি অনেকের মা। ইসরার সঙ্গে সঙ্গে তার পাশে সালাম করে, কিন্তু অন্যরা তাকে থামিয়ে দেয়, কেউ সালাম নেয় না। হঠাৎ অরু বলে, তুমি কিভাবে ফাঁসালে আমার স্বামীকে মিস ইশরাত? ইসরাত স্তব্ধ। এই অপমান তাকে আহত করে, কিন্তু সে মন শক্ত করে উত্তর দেয়, মিস রুবাইয়াত ইসলাম ওরু। কিভাবে মানুষ ফাঁসানো যায় সেটা আপনি ভালো জানেন। আপনি তো নিজেই অনেকে ফাঁসিয়েছেন। আমি জানি সেই গল্প। আর অফিসের ঘটনা তো আমি নিজেই সাক্ষী। অরু ঠোঁট পাকিয়ে বলে, তোমরা মিডিল ক্লাসরা তো টাকার পাগল। কত টাকা দিলে অনেককে ছেড়ে দিবে? ইসরাত দাঁড়িয়ে থেকে বলে, টাকার কাছে সম্পর্ক বিক্রি আপনি করতে পারেন, আমি না। এই কথা শুনে অরু ও তার মা বাবা চাচা সবাই মিলে ইসরাতকে অপমান করতে শুরু করে। লোক ক্লাস, বাজে মেয়ে, বস্তির মেয়ে ইত্যাদি বলে অপমান তুচ্ছতাচ্ছিল্য করে। অবশেষে অরু জিজ্ঞেস করে, কি হলে তুমি অনেকের জীবন থেকে সরে যাবে? ইসরাত উত্তর দেয়, আমার কিছুই লাগবে না মিস ওরু। আমি আপনাকে একটা অফার দিয়েছি। যদি আপনি অনেককে আমার কাছ থেকে দূরে সরাতে পারেন, কিংবা অনেক নিজে থেকে আপনাকে বেছে নেয়, আর অনেক যদি আমাকে নিজে থেকে ছেড়ে দেয়, তাহলে আমি চিরদিনের জন্য সরে যাব তোমার আর অনেকের জীবন থেকে। কথা দিলাম। অনেকের মাছরা বাকিরা সবাই ইসরাতকে অপমান করে চলে যেতে চায়। তখন অরু বলে, ঠিক আছে, আমি জানি কিভাবে অনেককে ফিরে পেতে হয়। ঠিক তখনই ছোট্ট অদরা দৌড়ে এসে তুতলিয়ে বলে, মাম্মা মনোরা কোথায়? ইসরাত বলে, ওরা তোমার দাদা দাদু। অনেকের পরিবার অদরাকে দেখে আবারও হতবাক। অদরা দৌড়ে দাদুর দিকে যায়, কিন্তু অনেকের মাছরা কেউ তাকে আদর করে না, কথা বলে না। অনেকের মা অদরাকে কোলে নিয়ে আদর করে। অনুয়া তার পরিবারে ইসরাতকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। ইসরাত দরজার পাশে বসে পড়ে, অজরে কাঁদে আর বলে, হে আল্লাহ, আমার এই সুখের সংসার তুমি ভেঙে দিও না। অনেক কষ্টের পরে সুখ পেয়েছি।
তার বুক জুড়ে এখন ভয়, প্রচণ্ড ভয় আর চ্যালেঞ্জ করে গেছে। সে অনিককে আবার ছিনিয়ে নেবে আর অনিকের পরিবারও তাকে ছাপড় দেবে। এই ভয়ে তাকে তিলে তিলে কাবু করে ফেলছে। দিনটি ছিল একটু আলাদা রকমের। অনিক আজ তার কোম্পানির জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেয়ে নিয়োগ দেবে। সকাল থেকে ইন্টারভিউ দিতে অনেকে এসেছে। রিসেপশনে চোখ বোলাতে বোলাতে হঠাৎ এক পরিচিত নাম চেহারা দেখে থমকে যায় অনিক। সে হাসান। হ্যাঁ, সেই হাসান অরুর পুরনো প্রেমিক, যার কারণে অনিকের জীবন এক সময় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আজ সে এখানে কেন? হাসান অনিককে দেখে মুহূর্তে ঘাবড়ে যায়, দৃষ্টিপাত এড়িয়ে চলে যেতে চায়, কিন্তু অনিক গম্ভীর গলায় বলে, দাঁড়াও হাসান। হাসান থেমে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অনিক জিজ্ঞেস করে, তুমি কি পিএ পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছো? হাসান জবাব দেয়। জি অনেক ভাই। এক ঠান্ডা হাসি দিয়ে অনিক বলে, তোমার স্ত্রী অরু তো এখন এক বিশাল কোম্পানির মালিক। তার স্বামী হয়ে তুমি কেন এই চাকরির লাইনে? হাসান কাঁপা গলায় উত্তর দেয়, আপনি ভুল বুঝছেন অনেক ভাই। আমার আর অরুর মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমি যতটুকু জানি আপনি ওর স্বামী। আপনাদের একটা ছেলে আছে, 4 বছর বয়স হবে। অনেক চুপচাপ থাকে কিছুক্ষণ। অতীতের ভার যেন এক চটকায় ফিরে আসে, তারপর বলে, তুমি এখন এসব বাদ দাও, বরং বলো তুমি এখানে কেন? হাসান দীর্ঘশ্বাস পেলে, সারা জীবন শুধু প্লে বয় হয়ে ঘুরেছি, কিন্তু কখন যে একটা মেয়েকে সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। পরিবার মেনে নেয়নি, বাবার চোখে ত্যায্যপুত্র হয়েছে। এখন খুব কষ্ট হচ্ছে, স্ত্রীকে নিয়ে দিন চলছে না। অনেক মাথা নাড়ে। তোমার কাগজপত্র জমা দাও, কাল থেকে জয়েন করো। হাসান বিস্ময়ে তাকিয়ে থাকে। আপনি এত কিছুর পরেও আমাকে চাকরি দিচ্ছেন? অনেক হেসে বলে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। হাসান চলে গেলে অনেক চুপচাপ বসে পড়ে, মনে মনে ভাবে, তাহলে কি সত্যিই সেই ছেলে আমার? অরুর সাথে সম্পর্ক না থাকলেও সন্তানের সাথে তো একটা সম্পর্ক থেকেই যায়। অন্যদিকে অরু ও তার পরিবার ছেলের থেকে তাদের একটাই সিদ্ধান্ত, এইবার অনেককে কিছুতেই ছাড়া যাবে না। অরুর মাথায় চলতে থাকে চিন্তার স্রোত। ইসরাতের মতো একজন স্ত্রীকে কিভাবে হার মানানো যায়, কিন্তু মনে পড়ে যায় তাদেরও তো একটা সন্তান আছে, তারও তো ভাবার প্রয়োজন। এদিকে অনেক বাসায় ফিরে আসে, ইসরাত স্বাভাবিক আচরণ করে, অনেককে কিছু বলে না, কারণ কোনো কথা যেন অনেকের মনে আর আতঙ্ক না জাগায়। 2 দিন পরে ইসরাত মেয়েকে নিয়ে যায় শপিংয়ে। সেখানে মুখোমুখি হয়ে যায় অরুর সঙ্গে। অরুর কণ্ঠে বিষ। কিরে, টাকার লোভে কোটিপতি ছেলেকে ফাঁসিয়ে নিয়ে গেছিস, এখন তার টাকায় নামি দামি শপিং মলে তোদের মতো 3rd ক্লাস মেয়েরা রূপ দিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়ে টাকা কামায়। ইসরাত চোখে জল নিয়ে বলে, মিস অরু, মুখ সামলে কথা বলুন। সবাইকে নিজের মতো ভাববেন না। অরু গর্জে ওঠে। আর কয়েকদিন পরেই তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নেব। ইসরাত ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমার স্বামীর উপর পূর্ণ বিশ্বাস আছে। এই পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল অনিকের ড্রাইভার। ইসরাত বাসায় ফিরে চুপি চুপি কাঁদতে থাকে, চোখের জলে ভিজে যায় বালিশ। তার মনের কথা, হে আল্লাহ, ছোটবেলা থেকেই সৎ মায়ের হাতে নির্যাতিত হয়ে বড় হয়েছি। অনেক কষ্টে সুখ পেয়েছি। তুমি অনেককে আমার কাছ থেকে কেড়ে নিও না। রাতে খাবার শেষে ঘুমাতে যাওয়ার সময় ইসরাত অনিকের বুকের উপর মাথা রেখে হঠাৎ অজরে কেঁদে ওঠে। অনিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সারাদিন মন খারাপ, এখন কান্না কেন? ইসরাত ফুঁপিয়ে বলে, অনেক, আমাকে ছেড়ে যেও না। যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে সাথে সাথে অনেক ইসরাতের মুখ চেপে ধরে। অনেক বুঝতে পারে ইসরাতের মনের গভীর ভয় বাসা বেঁধেছে। অনেক বলল, এই জীবন থাকতে আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তারপর সে ইসরাতের কপালে আলতো করে চুমু খায়। কপাল থেকে চুমু গড়িয়ে গাল ছুঁয়ে ঠোঁটে এসে থামে। সে চুমুতে ছিল ভালোবাসা, আশ্বাস, প্রতিশ্রুতির গভীর বিশ্বাস, যেন জীবনের সবটুকু দুঃখ ভুলে দিতে চায় অনেক। তারা ডুবে যায় গভীর ভালোবাসার সাগরে। সকালে নাস্তা করে অনেক অফিসে পথে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে। হঠাৎ ড্রাইভার বলে, স্যার পাশের গাড়িটা দেখেন তো, মেয়েটাকে। অনেক তাকিয়ে দেখে সেই অরু। অনেক বলে, হ্যাঁ চিনলাম, কেন বলছো? ড্রাইভার বলে, স্যার এই মেয়েটাই গতকাল ম্যাডামকে শপিং মলে অপমান করেছিল। সব কিছু খুলে বলে। সব কিছু শুনে অনেক রেগে যায়। ড্রাইভার চাচা, ওর গাড়ির পেছনে যাও। ড্রাইভার অরুর গাড়ি পিছু পিছু ছুটে চলছে।
অরুর গাড়ি একটা বিল্ডিংয়ে থেমে যায়। অরু ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর অনিকও সেই অফিসে ঢুকে যায়। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে। এই মাত্র যে নারী এখানে ঢুকলেন তিনি কে? রিসেপশনিস্ট বলে, স্যার, উনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস রুবায়েত ইসলাম। এখন মিটিং রুমে আছেন। অনিক কারো কথাই শোনে না, সোজা মিটিং রুমে ঢুকে পড়ে। অরু অনিককে দেখে এক চটকায় উঠে দাঁড়ায়। মুখে একরাশ হাসি, কিন্তু অনেক কিছু বলার আগে অরুর গালে সজোরে কয়েকটা চড় বসিয়ে দেয়। অফিসের সবাই হতবাক। ম্যানেজার চিৎকার করে বলে, মিস্টার অনিক, আপনি এসআই গ্রুপের এমডি বলে কি আমাদের ম্যামের গায়ে হাত তোলার অধিকার পেয়েছেন? এ অধিকার কে দিয়েছে আপনাকে? অনেক দাঁত চেপে বলে, আমি এখানে কোনো এমডি হিসেবে না, একজন স্বামী হিসেবে এসেছি। স্ত্রীকে শাসন করেছি। স্টাফরা থ হয়ে যায়। ম্যানেজার কাঁপা কণ্ঠে বলে, আপনি ম্যামের স্বামী? ম্যাম, উনি যা বলছে তা কি সত্যি? অরু নিঃশব্দে মাথা নাড়ে। অনেক বলে, আমার সন্তানের কথা শুনে কিছুটা মায়া জন্মেছিল তোর জন্য, কিন্তু আজ সব শেষ করে দিলি তুই। এই বলে অনেক চলে যায় বাসায়। আর আজ অফিস করবে না। অরু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, আমি কি আবারও ভুল করলাম? এইবার কি সত্যি অনেককে চিরতরে হারিয়ে ফেললাম? অনেক বাসায় ফিরে এসে ইসরাত গোমরা মুখে বসে থাকে। অনেক রাগে ফেটে পড়ে। ওরা তোমাকে অপমান করেছিল, আমাকে বলো না কেন? এসব কেন বলনি আগে? অনিকের গর্জন শুনে ইসরাত ঘাবড়ে যায়। অনিকের এই রূপ আগে দেখেনি ইসরাত। ভয়ে ভয়ে ইসরাত তখন সব খুলে বলে। অরুর অপমান, শপিং মলের কথা এবং সেদিন বাসায় এসে অরুর পরিবার কিভাবে তাকে অপমান করেছিল তাও। সব শুনে অনিকের মাথায় আগুন জ্বলে ওঠে। অনেক গর্জে ওঠে। চলো বোরকা পরে তৈরি হয়ে নাও। ইসরাত বলে। কেন? অনিক কঠিন চোখে বলে, অতীতের ভয় অনেকদিন পালিয়ে বেরিয়েছি, এখন আর না। এর একটা শেষ দেখতে হবে। এবার একটা চিরতরে রফা দফা করতে হবে। গাড়ির ভিতরে রেগে এসে অনেক। ইসরাত চুপচাপ বসে আছে। পাশে ছোট্ট অতরা। মায়ের চোখে অজানা এক ভয়, ক্ষোভ আর উদ্বেগের ছায়া স্পষ্ট। গন্তব্য অরুর অফিস। তীব্র উত্তেজনার ঠোঁট কামড়ে বসে আছে ইসরাত। অনেক আসে চুপ থাকবে না। অরু যা শুরু করছে তার জবাব তাকে দিতেই হবে। কিন্তু অফিসে পৌঁছে তারা দেখে অরু সেখানে নেই। ম্যানেজার জানায় অরু এখন তার পরিবারের সঙ্গে একটি হোটেলে উঠেছে। ঠিকানা সংগ্রহ করে ইসরাত আবার গাড়িতে ওঠে। এইবার তার চোখে ছিল প্রতিজ্ঞার আগুন। এদিকে হোটেলের একটি কোণে বসে অরু কান্নায় ভেঙে পড়েছে। চোখ ফুলে গেছে, নাক টেনে হাহাকার করে বলছে, সব আমার দোষ। আমি নিজের হাতে নিজের সংসার ভেঙেছি, নিজের সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করেছি। পরিবারের সবাই মুখ ফিরে নেয়। আসিফ আহমেদ ঠান্ডা গলায় বলে, অরু, তোকে একটা প্রশ্ন করি। একবার কি ভেবেছিস অনেক তোর সব মিথ্যা অপবাদ সহ্য করে মুখে কিছু না বলে চুপচাপ কিভাবে সহ্য করলো? কিভাবে সে দিনের পর দিন অপমান হজম করলো? একটুখানি থেমে তিনি আবার বলেন, তুই যদি একটার পর একটা মিথ্যা অভিযোগ না আনতি, তাহলে আজ এদিন দেখতে হতো না। তোকে বিশ্বাস করে আমরা নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আসিফ আহমেদ ও নাফিস আহমেদের চোখে কষ্টের ছাপ। গলার স্বর ধীরে ধীরে বাড়ি হয়ে ওঠে। জানি না অনেক আমাদের কখনো ক্ষমা করবে কিনা। অনিকের মা এবার আর সহ্য করতে না পেরে বলে ওঠেন, চলো সবাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। অনেক আর কখনো আমাদের সাথে ফিরবে না। অরু তখন ভেঙে পড়ে। সবার পায়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ মা বাবা, অনেককে একটা বার বলো, আমাকে একবার ক্ষমা করে দিক, একটা বার শুধু। কিন্তু কেউ কিছু বলে না, শুধু বলেন, এখন না অরু, সময় হলে আমরা ওকে বুঝিয়ে বলবো। অন্যদিকে ইসরাতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, আবার কোথায় যাচ্ছ বলো তো? অনেক চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে। হালকা গলায় বলে, শান্ত হয়ে বসে থাকো। এই মুহূর্তে অরুর বুকে ভিতরটা ধাউধাউ করে জ্বলছে। হোটেল রুমের কোণে বসে আছে অরু। সে মনে মনে স্বীকার করছে, আমি যা করছি তা শুধু অন্যায় না, এ এক ভয়ঙ্কর পাপ। ইসরাত তো কোনো দোষ করেনি, বিনা অপরাধে মেয়েটাকে কলঙ্কিত করেছি। সব দোষ আমার। সেদিন যদি অফিসের চেঞ্জিং রুমে ইসরাত আর অনেককে ফাঁসিয়ে না দিতাম, তাহলে আজ এই পরিণতি দেখতে হতো না। তার চোখ ছলছল করে। তবে পরিবারের কণ্ঠে আহ্বান আসে,
চলো নিচেই নামো, ড্রাইভার গাড়ি না অপেক্ষা করছে, ঢাকা ফিরতে হবে। তোমার দাদি অসুস্থ মানুষ, কাজের মেয়ে ঠিক মতো দেখাশোনা করছে কিনা কে জানে। ঠিক তখনই এক বিস্ময়কর দৃশ্য দরজায় অনেক দাঁড়িয়ে, চোখে বিদ্যুৎ, মুখে অগ্নি, সে গর্জে ওঠে। দাঁড়াও, কেউ কোথাও যাবে না। তার ভয়ানক রূপ দেখে সকলে থমকে যায়। ওরও তো ভয়ে কাঁপে কাঁপে। এই রূপে অনেক যেন কেউ কখনো দেখেনি। নাফিস আহমেদ বলে ওঠেন, তোর ব্যবহার ঠিক কর অনেক, ভুলে যাস না আমরা তোর অভিভাবক। অনেক চোখে চোখ রেখে বলে, আপনাদের আমি গার্ডিয়ান মানি না, কিন্তু দিনের পর দিন যেভাবে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য অপমান করেছেন আমি ভুলিনি। নিজের বাড়িতে আমি রাস্তার কুকুরের মতো জীবন কাটিয়েছি। তার গলা কাঁপে। মনে আছে সেদিন কি বলেছিলেন? সমাজে আপনারা সম্মান হারাবেন, তাই যেন কাউকে না বলেই আমি আপনাদের সন্তান। আজ আপনি আমার গার্ডিয়ান দাবি করছেন। সবাই চুপ, কেউ কিছু বলে না। মা অশ্রু ভেজা গলায় বলে, বাবা একটু মাথা ঠান্ডা করো। অনেক ফুঁসে ওঠে, মাথা ঠান্ডা? মা কিভাবে করব? সেদিন ওর কথায় আপনারা সবাই আমাকে ঠেলে দিয়েছিলেন। একবার ভাবলেন না সত্য মিথ্যা কি? তার চোখ ভিজে আসে। আমার স্ত্রী ইসরাত, সে সৎমায়ের ঘরে বড় হয়েছে। তার শরীরে এমন জায়গা নেই যেখানে গরম কাটা ছ্যাঁকা দেয়নি। প্রতিস্থানে পোড়া। 3 রাত সে সৎমায়ের নির্যাতনের শিকার হয়েছে। তার বাবা ছিল সৎমায়ের হাতের পুতুল। একটু থেমে অনেক বলে, সৎমায়ের শর্ত ছিল নেশাখোর মামাতো ভাইকে বিয়ে করবে, না হয় মাসে 20,000 টাকা দিতে হবে। তাই সে আমাদের কোম্পানিতে চাকরি নেয়, অথচ বিনা দোষে অরুকে একটা ভয়ঙ্কর অপবাদ দিল। অনেক ফুঁপিয়ে উঠে বলে, একবারও অরু ভাবল না এই মিথ্যা অভিযোগ একটা মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে। সবাই তখন চুপচাপ মাথা নিচু করে। অনেক আবার বলে, সেই সুযোগে ও সৎমা তাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি সেদিন সময় মতো রেল স্টেশনে না পৌঁছলে হয়তো তাকে আজ আমরা এই পৃথিবীতে পেতাম না। আর চোখে এমন আগুনের সঙ্গে অশ্রু মিশে গেছে। আমি ওরকে আমার সন্তানের মা হিসেবে ক্ষমা করে দিলাম, কিন্তু ইসরাতের ওপর করা অন্যায়ের জন্য না। অরু একপাশে কেঁদে কেঁদে ভেঙে পড়ছে, মুখে শুধু একটি কথা, আমি পাপ করেছি, আমি ভালোবাসার অযোগ্য, আমি পস্তাচ্ছি, আমি অনুতপ্ত। অপরদিকে ইসরাতের চোখ বেয়ে জল ঝরছে। তার হৃদয় অনেকের জন্য ভালোবাসার দৃঢ় হয়ে সে ভাবে, এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আমার অতীতের সব কষ্ট নিজের বুকে আগুন হয়ে ধারণ করে রেখেছে। অনেক আরও বলে, ইসরাত সুখে দুঃখে আমার পাশে ছিল, তার চাওয়া শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান। ইসরাত আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না ভালোবাসা কি, কেমন হয়। অনিকের বাবা এবার এগিয়ে এসে বলে, বাবা চুপ করো, আমরা অনুতপ্ত, তোর পায়ে পড়ে আমাদের ক্ষমা কর। অনেক ব্যথা ভেজা গলায় বলে, কি করছো বাবা? পা ধরছেন কেন? আমাকে কেন পাপী করছো? মা, বাবা, চাচা, চাচি আপনাদের অনেক আগেই ক্ষমা করেছি, কিন্তু অরুকে না, তাকে ক্ষমা করার শক্তি আমার নেই। আসিফ আহমেদ ও নাফিস আহমেদ একসঙ্গে বলে ওঠেন, তুই যদি সত্যি আমাদের ক্ষমা করে থাকিস তাহলে আমাদের সঙ্গে বাড়ি চল। অনেক মাথা নাড়িয়ে বলে, না বড় বাবা, আমি ওই বাড়িতে আর ফিরবো না। নাফিস আহমেদ কাঁদো কাঁদো গলায় বলেন, তোর দাদি খুব অসুস্থ, শেষবারের মতো তোকে দেখতে চাই। অনেক মুখ ফিরিয়ে নেয়। আমাকে ইমোশনাল করো না প্লিজ। সবাই বুঝে যায় অনেককে বুঝিয়ে লাভ নেই। তখন আসিফ আহমেদ ইসরাতের দিকে তাকিয়ে বলে, বৌমা, তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। অন্তত কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থেকো, ওর দাদির তো কোনো দোষ নেই। অনেকের মাও বলে, আমার নাতিনটাকে একটু সময় দাও বাবা। ইসরাত সিক্ত গলায় বলে, চলো না অনেক, কিছুদিন থেকে যাই। অরু ম্যাম যা করেছে তাতে দাদির বা তোমার ছেলের কোনো দোষ নেই। আমারও ইচ্ছে কিছুদিন শ্বশুরবাড়ি থাকবো। অনেক কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ে। ঠিক আছে। তার চাচা অদরকে কোলে তুলে নিয়ে আদর করে। ওর পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মনে মনে বলে, অনেক আর ইসরাতের ভালোবাসা কি অপরিসীম? একটা মানুষ এত ভালোবাসতে পারে? আমি সেই ভালোবাসার যোগ্য ছিলাম না কোনোদিন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সে ইসরাতকে বলে, তোমার জন্যই আমার সন্তান তার বাবার ভালোবাসা পাবে ইসরাত। তোমার জন্যই আজ আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো।
সেই মুহূর্তে ইসরাতের মুখে একটুখানি শান্তির হাসি, কিন্তু এই সুখ কি চিরস্থায়ী, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ কিছু? দুটি গাড়ি পাশাপাশি চলছে জীবনের এক নতুন মোড়ের দিকে। প্রথম গাড়িতে বসা ইসরাত, অনিকের মার চাচি, তাদের মুখে হাসি, কণ্ঠে ভালোবাসার ছিন্নময় শব্দ। আরেক গাড়িতে অনিক, তার বাবা ও চাচা, মনের গভীরে এক পূর্ণতার প্রশান্তি। চারপাশে যেন শান্তির বাতাস বইছে, সবার চোখে মুখে এক নতুন জীবনের আশার আলো। কিন্তু এই আনন্দময় মুহূর্তে ঠিক মাঝখানে এক ব্যথিত হৃদয় চুপচাপ বসে। ওরু জানালার কাছে মাথা হেলিয়ে বাইরের দৃশ্যে চেয়ে নিজের ভিতরে জ্বলন্ত শূন্যতা দেখতে থাকে। তার চোখে ভেসে ওঠে অনিকের পরিবারের মাঝে ইসরাতের জায়গা, ছিন্ন ভরা মায়া, আদর, ভালোবাসা, যা এক সময় তারই ছিল। মনে মনে সে বলতে থাকে, আজ এই স্নেহ, এই ভালোবাসা, এই মমতা সবই তো এক সময় আমার ছিল। আমি তো নিজের এই ঘরের বউ, অনেকের জীবন সঙ্গিনী, কিন্তু নিজের পাপ, অহংকার, প্রতিহিংসার জন্য আজ আমি শুধুই একজন পরিত্যক্ত নারী, যার দিকে ফিরে তাকাবারও কেউ নেই। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে দুটি অশ্রুবিন্দু, হয়তো সেগুলো অনুশোচনার, হয়তো হেরে যাওয়ার, হয়তো অপূর্ণ ভালোবাসার। এদিকে অনিকের পাশে বসা ছোট্ট অদরা তার নিষ্পাপ প্রশ্ন আর পাকা কথাগুলো দিয়ে হাসিতে মাতিয়ে তুলছে সবাইকে। আসিফ আহমেদ ও নাফিস আহমেদ তার কথা শুনে হেসে কুঁচকে পড়েন। একটি শিশুর সরলতা যেন সবার মাঝে নতুন প্রাণ ফিরে এনেছে। গাড়ির দীর্ঘ যাত্রার শেষে সবাই পৌঁছে বাড়িতে। দরজা খুলতেই অনিকের দাদি ছুটে এসে নাতিকে বুক ভরা আবেগে জড়িয়ে ধরেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ে তার বসন্তী অশ্রু, তার কণ্ঠে ভেসে আসে, আমার অনেক, আমার নাতি ফিরে এসেছে, কতদিন পর তোকে ছুঁয়ে দেখলাম। এই দৃশ্য দেখে সবার চোখে ভিজে ওঠে। এ যেন ফিরে পাওয়া এক হারানো আত্মার আর্তনাদ। এই আবেগঘন মুহূর্ত এগিয়ে আসে অনিকের সন্তান আদর চাচি ডেকে বলেন, আদর, দেখ তো তোর বাবা এসেছে। আদর কৌতূহল চোখ কুড়িয়ে তাকায়। বাবা, তুমি কোথায় ছিলে এতদিন? আমার বন্ধুরা সব বলে তাদের বাবার কথা, কিন্তু আমার তো কেউ ছিল না। অনেক ছেলেকে জড়িয়ে ধরে অজরে চুমু খেতে থাকে। তার চোখ থেকে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ে। পিতা হয়ে ছেলের কাছে নিজের অনুপস্থিত সকল দায় স্বীকার অশ্রু। এই তো বাবা, ফিরে এসেছি তোমার কাছে, আর কখনো তোমার থেকে দূরে যাব না, প্রতিশ্রুতি দিচ্ছি। আদর ছোট্ট কণ্ঠে বলে, তুমি আবার চলে যাবে না তো বাবা? অনেক তার কপালে চুমু দেয়া বলে, না বাবা, এখন থেকে তোমার ছায়া হয়েই থাকবো, যেখানে যাব তোর হাত ধরে নিয়ে যাব। এই দৃশ্য দেখে অনিকের মা চোখ মুছতে মুছতে বলেন, বাবা, তুই আর ইরশাদ ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। অনিক হেসে বলেন, মা, আমাদের জন্য একটা আলাদা রুম খালি করে দাও তো। এই কথায় ইসরাত লজ্জায় লাল হয়ে যায়। চাচি মজা করে বলে, আয় বৌমা, রুম দেখিয়ে দেই। রুমে ঢুকতেই ইসরাত বিরক্ত মুখে বলে, তোমার কি লজ্জা শরম নেই? সবার সামনে এমন কথা বলতে হয়? অনিক হেসে তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, তুমি জানো না ইসরাত, তোমাকে ছাড়া আমার ঘুমই আসে না। ইসরাত চোখ কুঁচকে বলে, তাই বলে সবার সামনে বলতে হবে? সবাই কি ভাববে? অনিক হঠাৎ করে ঠোঁটে চুমু দিয়ে বলে, তুমি যদি পাশে না থাকো আমার শ্বাস বন্ধ হয়ে আসে। ইসরাত চোখ ভিজিয়ে বলে, তোমায় হারানোর ভয় আমাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয়। অনিক চোখে চোখ রেখে বলে, এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই প্রেমময় দৃশ্য রুমের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে শুনছিল, দেখছিল ওরু। তার মুখে ঘৃণা, চোখে ঈশার, বুকের ভিতরে পড়া জমা থাকা কষ্টের দোয়া। সে ছুটে চলে যায় নিজের রুমে, বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে। এই ভালোবাসা তো আমার ছিল, এই বিশ্বাস তো একসময় আমিও পেয়েছিলাম। আজ আমি শূন্য, পরিবারের কেউ আমার মুখ দেখতে চায় না। তার বুক চিরে কষ্টের ঢেউ ওঠে। একটাই প্রশ্ন বারবার বাজে মনে, হে আল্লাহ, অনেকে কোনো দিন আমাকে ক্ষমা করবে? রাতের খাবারের সবাই একসাথে টেবিলে বসে একটি দীর্ঘ সময় পরে আবার সে হারিয়ে যাওয়া একাত্মবদ্ধতা ফিরে আসে। ইশরাতের মুখে হাসি, চোখে দীপ্তি। সে ভাবে, এই তো সেই পরিবার যার স্বপ্ন আমি দেখেছিলাম। সবাই মিলে ইশরাতকে খাওয়াতে চায়। ইশরাত বলে, আমি দিই, সবাই খাও।
কিন্তু অনিকের মা আদর করে বলে, না মা। এই দৃশ্য দেখে অরু তার চোখ গড়িয়ে গড়িয়ে অশ্রু পড়ে। আজ বুঝি আমি কি হারিয়েছি। আমি নিজের সর্বনাশ করেছি। মনে মনে বলছে, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাড়েন না। রাত আরও গভীর হয়। রাতে অনেক আদরের কোলে করে ঘুমাতে নিয়ে যায়। অদরা পাশে এসে ভাইয়ের সঙ্গে খেলা করে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। অনেক ইসরাতকে বলে, চলো ছাদে যাই। ইসরাত বলে, না, এখন না। অনেক কিছু না বলে তাকে কোলে তুলে নেয়। ইসরাত লজ্জা পেয়ে বলে, কি করছো? কেউ দেখে ফেলবে। অনেক ফিসফিস করে বলে, সবাই ঘুমিয়ে গেছে। ছাদে গিয়ে তারা বসে পড়ে দোলনায়। একটি চাঁদনি রাত, ঠান্ডা হওয়া, নিঃশব্দ ছাদ, প্রেমে ভরা দুইটি চোখ। তখনও ওরু ছাদে ছিল। অনেক ইসরাতকে দেখে লুকিয়ে যায়, আড়াল থেকে সব দেখেও শুনে। ইসরাত বলে, জানো অনিক, তোমায় হারানোর ভয় আমাকে মাঝে মাঝে ভীষণ ভেঙে দেয়। অনেক তার গাল ছুঁয়ে বলে, জীবন থাকতে কেউ আমাদের আলাদা করতে পারবে না। অরুর ভিতর ফেটে পড়ে এক চিৎকার, কিন্তু মুখ ফোটে না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক অনিকে আমার করতে হবে। প্রয়োজনে নিজের মান সম্মান সব বিসর্জন দিয়ে দিব। আমি থামবো না। পরদিন সকাল, নাস্তা টেবিলে অনিকের বাবা বলে, অনিক, তুই আর ইশরাত রেডি হবি, আজ এক বিয়েতে যাওয়া লাগবে। অনিক বলে, কেন বাবা? কোথায়? কার বিয়ে? নাফিস আহমেদ বলে, আমার বন্ধুর মেয়ের বিয়ে, তুই আসলি শুনে তোকেও নেমন্তন্ন করেছে। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে বের হয়। বিয়ে বাড়িতে অদরার আদর দুষ্টামি করতে করতে দৌড়ায়, আর ইসরাত তাদের পিছনে। অনিক তার বাবার সঙ্গে গিয়ে পরের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদিকে বাচ্চাদের খুঁজতে গিয়ে ইসরাতের সামনে এসে দাঁড়ায় তার সৎমা। সৎমা বলে, তুই এখানে কি করছিস? তোকে তো কেউ দাওয়াত দেয়নি, ফকিনের মতো আমার ছেলের বিয়েতে এসেছিস। ইসরাত চমকে যায়, ভয়ে তার গলা শুকিয়ে যায়। সে ধীরে বলে, আমি বরপক্ষের আত্মীয়া, আমার স্বামীর সঙ্গে এসেছি। সৎমা গালাগাল দিয়ে বলে, তোর স্বামীও নিশ্চয়ই ফকিরনি, তোদের মতো মানুষের এই জায়গায় আসার যোগ্যতা নাই। ইসরাত এবার সাহস নিয়ে বলে, মুখ সামলে কথা বলুন। আমি আপনার মতো একজন ফালতু মহিলার সঙ্গে কথা বলতে আগ্রহী নই। সৎমা রেগে গিয়ে ইসরাতকে থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই অনিক এসে তার হাত চেপে ধরে। অনিক গর্জে ওঠে, আমার স্ত্রী গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে আপনাকে? আমার স্ত্রীর গায়ে কেউ হাত তুললেও আমি তার হাত ভেঙে দিব। কেউ বাজে কথা বললে আমি চেহপা ছিঁড়ে ফেলব। আপনি জানেন আমার স্ত্রী ইসরাত বাংলাদেশে 4টি গার্মেন্টসের মালিক। এমন সময় পিছন থেকে অনিকের মা এসে বলে, শুধু তাই না, ইশরাত আহমেদ বাড়ির বউ। সবার সামনে অপমানিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সেই মহিলা। এতক্ষণ ইসরাত ফিসফিস করে বলে, উনি আমার সৎ মা। অনিকের মা তখন চমকে বলে, তাহলে আপনি সেই মহিলা যে ছোট্টবেলা ইশরাতের গায়ে খুন্তি দিয়েছিলেন, অত্যাচার নির্যাতন করতেন। সব মেহমান চিচি করতে থাকে। পুরো বিয়ে বাড়ির পরিবেশ থমথমে। অনিক ইসরাতকে এক হাতে জড়িয়ে ধরে বলে, ইসরাত আজ আমার জীবনের রানী। কেউ যদি তার দিকে আঙুল তোলে আমি তার হাত ভেঙে দিব। সৎমা লজ্জায় মুখ লুকায়। একপাশে ইসরাতের ভাই এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপু, তুই কোথায় ছিলি এতদিন? ভাই বোনের আবেগ ভালোবাসা দেখে সকল মেহমানের চোখে জল। অন্যদিকে ওর মনে মনে বলে, যেভাবে হোক অনিককে নিজের করবে। হঠাৎ মেয়ের বাবা গর্জে উঠলেন, আমি আমার মেয়ে দেব না। এমন ভয়ঙ্কর মহিলার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। ইসরাত ভাই থমথমে গলায় বলল, আপু, আমরা একে অপরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ইসরাত চুপে চুপে ইশারায় কিছু বলল অনিককে। অনেক ধীর কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি বিয়েটা দিয়ে দিন। আমার শালা আপনার মেয়েকে নিয়ে আলাদা থাকবে। তাদের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। মেয়ের বাবা কিছুক্ষণ নীরব থেকে সম্মতি জানালেন। ইসরাতের ভাই অনিককে জড়িয়ে ধরে বলল, দুলা ভাই, আপনারে ধন্যবাদ। অনিক মৃদু হেসে ইসরাতের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ দিতে হবে না, আমি জানি ভালোবাসা কি জিনিস। এক সপ্তাহ কাটলো প্রশান্তিতে। একদিন অনেক ঘোষণা দিল, মা, বাবা, বড় চাচা, আমার এখন যাওয়া দরকার। মা আটকে উঠলেন, কি বলছি? তোকে তো নানা বাড়ি যেতে হবে, তো নানু তো তোকে দেখতে বেকুল।
অনেক বিরক্ত হয়ে বলল, মা, তুমি জানো মামি আর তার মেয়ে তানহা কেমন? তারা ভালো না, প্রতিবার গিয়ে ঝামেলায় পড়ি। মা মেয়ে দুজনেই খুব লোভী। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবুও যেতে হবে। যতদিন তোর নানু আছে ততদিন ওই দায়িত্ব তোর। অনেক গম্ভীর গলায় বলল, ঠিক আছে মা, কাল রওনা দিব, একদিন থেকেই ফিরব। আর হ্যাঁ, মামাকে খরচের জন্য 50,000 টাকা দিয়ে দিও, না হলে মামি ঝামেলা করবে। সকালে রওনা দেওয়ার প্রস্তুতির মাঝে ইসরাত দেখে অরু তার রুমে অজরে কাঁদছে। ইসরাত পরিবারকে ডেকে বলল, মা, বাবা, অনেক, আমার একমাত্র অনুরোধ আছে। সবাই তাকালো তার দিকে। ইসরাত বলল, প্লিজ সবাই অরু আপুকে ক্ষমা করে দাও। সে আমাদের রক্তের সম্পর্কের মানুষ। আবার আগের মতো হতে দাও। অনেক চুপচাপ বলল, তুমি জানো তুমি কি বলছো? ওরুকে ক্ষমা করা মানে নিচের পায়ে কুড়াল মারা। ইসরাত অনুরোধ জানিয়ে বলল, শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ। শেষমেশ সবাই রাজি হয়ে যায়। অনিক ও ইসরাত অরুর রুমে গিয়ে তাকে বলেন, রেডি হয়নি, আমরা সবাই যাচ্ছি নানা বাড়ি। অরু বিস্ময়ে থমকে যায়, তার চোখে জল এসে যায়। সে অনিকের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সাথে কথা বলছো? আমাকে ক্ষমা করেছো? অনিক ঠান্ডা গলায় বলে, শুধু ইসরাতের অনুরোধে তোকে একটা সুযোগ দিলাম, এর বেশি কিছু ভেবেছিস না? সবাই রওনা দেয়। গাড়িতে আনন্দ, উত্তেজনার প্রশান্তির ছোঁয়া। নানা বাড়িতে পৌঁছেতেই মামা ও নানু আনন্দে কেঁদে ফেলে, কিন্তু অন্যদিকে মামি ও তানহার মুখে বিষাদ। অনেক বলে, মামি, মুখ গোমরা করে লাভ নেই, এই বাড়িতে আমার মায়ের পূর্ণ অধিকার আছে। খরচের জন্য মামাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, দরকার হলে আরও হবে। মামি রুমে গিয়ে চুপচাপ প্ল্যান করতে থাকে কিভাবে অনিককে ফাঁসানো যায়। তানহার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। এই খবর হঠাৎ ছড়িয়ে পড়ে সবার মাঝে। মায়ের কথা শুনে প্রতিদিন ঝামেলা করত, শ্বশুর বাড়িতে তাই ডিভোর্স হয়েছে। রাতের খাবারের পর ছাদে চাঁদের আলোয় অনিক ও ইসরাত বসে। বাতাসের নদীর গন্ধ, প্রেমের ফিসফাস। এই ছাদটা আমার ছোটবেলার স্বপ্নঘর, বলে অনিক। ইসরাত মুচকি হেসে বলে, এখান থেকে নদীর চাঁদ দেখা যায়, মনটা যেন ভেসে যায়। তারা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। হঠাৎ ইসরাত বলে, চলো রুমে, অধরা আর আদর করবে না। অনিক বলে, তুমি চাও, আমি একটু পর আসছি। ইসরাত চলে যায়, তবে সে জানে না তার স্বামীর জন্য রাতটা কি অপেক্ষা করছে। অনেক নিচে নামতে যাচ্ছিল, হঠাৎই কেউ মুখে কিছু একটা স্প্রে করে। অন্ধকার, অচেতন। সকালে তানহার রুম থেকে মামির চিৎকার। সবাই দৌড়ে গিয়ে দেখে অনিক ও থানা একই বিছানায়, গায়ে চাদর, জামা কাপড় এলোমেলো। মামি গর্জে ওঠে, তানহাকে ডেকে তুলে আর বলে, তোর রুমে অনেক কি করছিল? কাপড় কেন পরে আছে ফ্লোরে? তানা কাঁদতে কাঁদতে বলে, অনেক ভাই রাতে রুমে এসে জিজ্ঞেস করে স্বামী ছাড়া থাকিস কেমনে। আমি তাকে রুম থেকে বাইরে চলে যেতে বলি, তখন সে মুখে কিছু স্প্রে করলে আমি অজ্ঞান হয়ে যাই, তারপর কিছু মনে নেই। ইসরাত সব শুনে জ্ঞান হারায়। অনিকের পরিবার হতবাক। অনেক ঘুমে। মা পানি ছিটিয়ে জাগায়। অনেক অবাক হয়ে বলে, আমি এই রুমে কেন? কি হয়েছে? মা সব খুলে বললে অনেক চিৎকার করে ওঠে। এসব মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন মামি সবাইকে রুম থেকে বাহির করে দেয়। মামি রুমে তালা মেরে বলে, তুই আমার মেয়েকে ধর্ষণ করেছিস? আমি পুলিশকে জানাচ্ছি, পুলিশ আসুক। এখন অনেক বন্দি। পরিবারের সবাই স্তব্ধ। অনেক আগে বলছে মামি ভালো না, এই মহিলা যে ভয়ানক খারাপ মহিলা সবাই জানে। পরিবারের সবাই কি করবে, কাকে বিশ্বাস করবে? একটা মেয়ে কি নিজের সম্মান বিসর্জন দিয়ে মিথ্যা বলবে? তাতে ওর কলঙ্ক হবে। আর অনেক কি এমন কাজ করতে পারে? পুলিশ আসে। মামি কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ের জীবন শেষ হয়ে গেছে, তাকে অজ্ঞান করে সারা রাত ধর্ষণ করেছে। অনিকের মা বাবা সবাই চুপ। অরুতা ইসরাতের পাশে বসে সেবা করছে, কিন্তু পুলিশের কথা শুনে ইসরাতকে ডাকতে থাকে। ইসরাত ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। অফিসার বলে, আসামিকে কোথায়? মামি বলে, সে পালিয়ে যাবে তাই রুমে বন্দি করে রাখছি। অফিসার বলে, বুদ্ধির কাজ করেছেন। পুলিশ রুম থেকে দেখে অনেক চাদর গায়ে জড়িয়ে বসে আছে। পুলিশ দেখে অনেকের শরীর ঘামতে শুরু করে ভয়ে। অফিসার বলে, দেখে তো মনে হচ্ছে আসামিকে হাতে নাতে ধরেছে। মামি বলে, সবার সামনে ধরেছি স্যার। অফিসার বলে, তাহলে তো ভালো সাজা হবে।
অনেককে কাপড় চোপড় দেওয়া হলো, সেগুলো পরা শেষ আর হাত করে পরিয়ে দিল। পুলিশ অনেককে নিয়ে যাচ্ছে, তানহা ও মামির চোখে মুখে খুশির ঝিলিক। তখন ইসরাত ছুটে এসে অনেককে জড়িয়ে ধরে বলে, দাঁড়ান অফিসার। অফিসার বলে, আপনি কে? আমি ওনার স্ত্রী, আমার কিছু কথা আছে। অফিসার মুগ্ধ হয়ে বলে, আপনার মতো এরকম রূপবতী স্ত্রী আছে, তারপরও এই লোক কেমনে করলো এই ঘটনাটা? ইসরাত তাড়াহুড়ো পর্দা করতে ভুলে গেছে। এমন কাজ করতে পারে না, আমি মরে গেলেও বিশ্বাস করব না। অফিসার জিজ্ঞেস করে, স্বামীর ওপর এমন অন্ধবিশ্বাস কারণ কি জানতে পারি? ইসরাত দৃঢ় কণ্ঠে বলে, একজন পুরুষের চরিত্র সম্পর্কে স্ত্রী সবচেয়ে ভালো জানে। তার স্বামীর চরিত্র কেমন পৃথিবীতে কেউ জানবে না। ইসরাত বলে, এই তানহা বেশি সুন্দরী নাকি আমি? অফিসার হেসে বলে, আপনি তো আসমানের রানী, আরে তো জমিনের চাকরানী। বিয়ের 3 মাস পর্যন্ত পাশাপাশি একই খাটে ছিলাম। আমার উপর সম্পূর্ণ অধিকার আছে জেনেও কোনোদিনও আমার ইচ্ছের বিরুদ্ধে ছুঁয়ে দেখেনি। ইসরাত আবারও বলে, যে স্বামী আমাকে আমার সম্মতি ছাড়া কখনো স্পর্শ করেনি, যে তার স্ত্রীকেও জোর করে না, সে কি অন্য কাউকে করবে? সব শুনে অফিসার বলে, আপনার যুক্তিগুলো অসাধারণ, কিন্তু প্রমাণ আপনার স্বামীর বিরুদ্ধে। এসব যুক্তি কোর্টে কাজে আসবে? ইসরাত বলে, আপনার জন্য একটা যুক্তি আছে। অফিসার বলে, কি এমন যুক্তি আছে যা শুনে আমি আসামি ছেড়ে দেব? বলেন শুনি। ইসরাত বলে, ডিএনএ টেস্ট হোক, তার আগে আমার স্বামীকে আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। তানহা ও মামি থমকে যায়। এই কথা শুনে ভয় ঘামতে শুরু করে। অফিসার সম্মত হয়। ঠিক আছে, আমি ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করছি। ডিএনএ রিপোর্ট না আসা পর্যন্ত আসামি গৃহবন্দী থাকবে। ইসরাত বলে, ঠিক আছে অফিসার। অফিসার বলে, মিসেস ইসরাত, আপনার ভালোবাসা ও বিশ্বাস ইতিহাসে। পুলিশ চলে যাওয়ার পর যেন গোটা পরিবার স্তব্ধ হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। কারো মুখে কোনো কথা নেই, চোখে মুখে বিস্ময়ের ছাপ। সত্যিকারের ভালোবাসা মানুষকে কিনা করতে পারে, সেই প্রমাণ যেন চোখের সামনে দাঁড়িয়েছে ইসরাত আর অনিকের রূপে। অনিকের মা অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠেন, তোদের স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাস, যে ভালোবাসা, তা দিয়ে পুরো পৃথিবীকে হার মানানো যাবে। আমরা যতজন মিলে কিচ্ছু করতে পারিনি, অথচ ইরশাদ 1 মাসে বিশ্বাস আজ পুলিশকেও থামিয়ে দিয়েছে। এক কথার পরে কেউ আর কিছু বলতে পারে না। অনিকার ইসরাত ধীরে ধীরে রুমে চলে যায়। অন্যদিকে তানহার মামির মুখে ভয়ের দুশ্চিন্তার ছাপ। ডিএনএ রিপোর্ট কি নিয়ে আসবে? মামা কড়া গলায় বলে উঠল, তা না মনে রাখিস, পাপ কখনো বাপেরে ছাড়ে না। অরু তখনই নিশ্চুপ, তার চোখে যেন স্থির হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না ইসরাতের সেই নিঃস্বার্থ বিশ্বাস আজ অনেককে বাঁচিয়ে দিল। সবকিছু তার বোধগম্যতার বাইরে। অনেক ইসরাতের রুমে। ইসরাত ধীরে ধীরে অনেকের কাছে এসে বলে, তুমি তখন থেকে চুপ হয়ে আছো কেন অনিক? অনেক কিছুক্ষণ চুপ থেকে বলে, কি বলবো ইসরাত, পরিবারের এতগুলো মানুষ কেউ একটা কথাও বললো না আমার পক্ষে, অথচ তুমি চোখে বন্ধ করে আমার উপর ভরসা করলে। হঠাৎ অজরে কেঁদে ফেললো অনেক। কাফা কণ্ঠে বলে, কি বলবো তোমায়, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। ইসরাত তখন চোখের পানি সামলে অনেককে জড়িয়ে ধরে বলে, প্লিজ অনিক, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না। আমার কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। অনেক আবেগে বলে, তুমি এইভাবে বলো না ইসরাত, তোমার কষ্ট দেখলে আমি নিজেই ভেঙে পড়ি। আমি নিজেই জানি না তখন কি করব। একটু থেমে অনেক আরো জিজ্ঞেস করে, আচ্ছা ইসরাত, তুমি কি মনে করো আমি সত্যিই তানহার সাথে এমন কিছু করেছিলাম? এই প্রশ্ন শুনে ইসরাত কোনো উত্তর না দিয়ে অনেককে জড়িয়ে ধরে সে বলে, পৃথিবীর সবাই যদি বলে আমার অনেক অপরাধ করেছে, তবু আমি শুধু তোমার কথা বিশ্বাস করব। আমার কাছে পৃথিবীর এক পাশে তুমি আর বাকি সব আরেক পাশে। আমি জানি আমার অনেক এমন হতেই পারে না। ইসরাত আবেগ ধরে রাখতে না পেরে বলে, জানো অনেক, যখন পুলিশ তোমায় নিয়ে যাচ্ছিল মনে হয়েছিল কেউ যেন আমার বুকটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি যেন। এই কথা শুনে অনেক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ইসরাতের ঠোঁটে চুমু খায় দীর্ঘ 2 মিনিট। তারপর অনেক বলে, আমি যেন তোমায় হারাতে বসেছি।
এমন হলে আমি বাঁচবো না অনেক, আমি মরে যাব। এই কথা যেন আর কখনো না শুনে ইসরাত, তুমি আমার জীবন। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন জীবনের সব ভয়ের কষ্টকে দূরে ঠেলে একে অপরকে আঁকড়ে ধরে আছে। ওরু তখন জানালার পাশে দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে, সত্যিই তো, একটা সম্পর্কের ভিত যদি বিশ্বাস হয়, তবে সেই সম্পর্ক গোটা দুনিয়াকে হার মানাতে পারে। আমি পারিনি আমার আর অনিকের মাঝে এমন বিশ্বাস তৈরি করতে। বরং দিনের দিনে সেই বিশ্বাসটাই আমি নিজেই নষ্ট করেছি। এখন প্রশ্ন হলো, আমি কি অনিকের মনে আবার সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবো? বিশ্বাস গড়ে তোলা কঠিন, আর ভাঙা খুব সহজ। এদিকে অনেকের মা বাবা, চাচা চাচি সবাই বলে ওঠেন, এই ইশরাতের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক তো সত্যি জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছিস। অনেকের মামি আর তানহার চোখে মুখে আতঙ্ক। তানহা মুখ নিচু করে বলে, কিন্তু মা বোঝেনি অনিক ভাইয়ের প্রতি তার বইয়ের বিশ্বাস এত শক্ত যে আমাদের সব প্ল্যান ভেসে গেল। মা কটু কণ্ঠে বলে, চুপ কর, তুই তো শুধু প্ল্যান নষ্ট করিসনি, আমি যে ওদের বিশ্বাসের সামনে আজ মাথা তুলে দাঁড়াতে পারছি না সে চিন্তায় মরে যাচ্ছি। এখন যদি রিপোর্টটা বিপক্ষে আসে। পরের দিন সকাল অনেক ইসরাতকে বলে, ইসরাত, কেন জানি মনে হচ্ছে ওর ওই ঘটনার পেছনে জড়িত। পুরনো কাহিনী যেন আবার ফিরেছে। না অনেক, আমার তেমন কিছু মনে হয়নি, হয়তো তুমি ভেবে ভুল করছো। এই ভেবে 3 দিন কেটে যায়। বাড়িতে এক ধরনের নীরবতা, এক অদ্ভুত ভয়। মনে হয় বছরের পর বছর কেউ এই বাড়িতে আসেনি, থাকেনি। 3য় দিন দুপুরে ভোরবেলায় আওয়াজ পুরো বাড়িতে নীরবতায় ছেড়ে দেয়। শব্দ যেন দেয়াল থেকে দেয়াল ধাক্কা খেতে খেতে ছড়িয়ে পড়ে। ইসরাত ও অনিকের মা গিয়ে দরজা খোলে। কুরিয়ার বয় 2টা খাম দিয়ে যায়, একটা অনিকের নামে আর একটা রিনা খানের নামে। তানহার মা যে অভিযোগ তুলেছিল অনিকের নামে। ইসরাত কাঁপতে কাঁপতে খাম খুলে রিপোর্ট দেখে হাঁপ ছেড়ে কেঁদে পড়ে। ডিএনএ নট ম্যাচ, রিপোর্ট বলছে অনেক নির্দোষ। ইসরাত খুশিতে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। তৎক্ষণাৎ 999-এ কল করে পুলিশকে ডাকে। অনিকের মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি লেখা রিপোর্ট, আর পুলিশ ডাকছে কেন? ইসরাত চোখ মুখ মুছে বলে, মা, রিপোর্ট অনেকের পক্ষে এসেছে। এখন আমি চাই যারা এই ষড়যন্ত্র করেছে তাদের সবাই যেন আইনের আওতায় আসে। আমি কাউকে ছেড়ে দিব না। ইসরাত সবার সামনে দাঁড়িয়ে তানহাকে জিজ্ঞেস করে, তানহা, বলো এই কাজটা করার পিছনে কে তোমাকে সাহায্য করেছে? এই ষড়যন্ত্রের প্ল্যান কার ছিল? ইসরাতের চোখে রাগ, কণ্ঠে আগুন। আমার সাথে কেউ কিছু করলে আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার অনেককে আঘাত করে আমি তাকে কোনো দিনও ক্ষমা করব না। ইসরাত ঘোষণা দেয়, তানহা, কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসবে। রিপোর্ট প্রমাণ হয়েছে অনেকের বিরুদ্ধে তুই মিথ্যা অভিযোগ করেছিস। তোর সঙ্গে আমার স্বামীর কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে অরুর মুখ হা হয়ে যায়। মামি আর তানহার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। ইসরাতের চোখ রাগে লাল হয়ে ওঠে। দৃঢ় কণ্ঠে সে বলে, তোমরা আমার অনেকের সম্মান নিয়ে খেলা করেছো, আমি কাউকে ক্ষমা করব না। তানহা ভয়ে কেঁপে উঠে বলতে শুরু করলো, এসব প্ল্যান আমার মায়ের। মা কখনো ফুপিকে সহ্য করতে পারে না। ফুপির বড়লোক পরিবারে বিয়ে হওয়ায় সে ফুপির প্রতি সব সময় ঈর্ষা করে এসেছে। অনেক বছর আগে মা ফুপিকে বলেছিল আমার সাথে অনেক ভাইয়ের বিয়ের কথা, কিন্তু ফুপি সরাসরি মায়ের মুখের ওপর বলে দেয়, ভাবি তোমার মেয়ে তোমার মতো ঠিক তোমার মতো মাস্টার কফি, তাই এইসব চিন্তা ভুলে যাও, বাদ দাও। সেই দিন মা কসম করে এই অপমানের বদলা সে নেবে। একটু থেমে তানহা আবারও বলল, কিছুদিন আগে আমার ডিভোর্স হয়ে যায়। মা তখন প্ল্যান করে অনিক ভাইকে ফাঁসানোর, তাই এই নাটক সাজায়। মা ভেবেছিল এই নাটক দেখে অনিক ভাইয়ের স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে। তারপর মা ফুপিকে শর্ত দেবে আমাকে অনিকের সাথে বিয়ে দেওয়ার। কিন্তু মা বোঝেনি অনিক ভাইয়ের প্রতি তার বইয়ের বিশ্বাস এত শক্ত যে আমাদের সব প্ল্যান ভেসে গেল। তানহার স্বীকারোক্তি শুনে পুরো বাড়িতে তীব্র নীরবতা নেমে এলো। এমন কিছুর জন্য কেউ প্রস্তুত ছিল না। অনিকের মা ক্ষোভে বললেন,
ভাবি তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা নিচে নামতে পারো তা কল্পনাও করিনি। এক এক করে সবাই তানহা ও তার মাকে ধিক্কার দিতে লাগলো। তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন ইসরাত, যিনি তানহার কথা শোনার শুরুর থেকে সবকিছু মোবাইল ভিডিও করে রেখেছিল, সামনে এগিয়ে এসে বললেন, তানহা, মামি, তোমরা যদি আমাকে কষ্ট দিতে, অসম্মান করতে, আমি হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু তোমরা আমার অনেকের সম্মান নিয়ে খেলা করেছো। এই অপরাধবোধের ক্ষমা নেই। একটু থেমে তার চোখে জল এসে গেল, কিন্তু কণ্ঠ আরো শক্তি হয়ে উঠল। অনেকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল কেউ যেন আমার বুকের ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি যে কষ্ট পেয়েছি তা ভাষায় বলা যাবে না। এর কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছায়। ইসরাত তাদের সবকিছু খুলে বলেন। তানহার শিক্ষার্থীর ভিডিও তাদের হাতে দিলেন। প্রমাণ হাতে পেয়ে পুলিশ তানহা ও তার মাকে গ্রেপ্তার করলো। আকুতে মিনিতেও কোনো কাজে এলো না। ইসরাত তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। এসব দেখে অরুর মনে প্রশ্ন জাগলো। এই সহজ সরল মেয়েটা এত ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠল কেমন করে? ইসরাত থেকে অনেককে ছিনিয়ে নেওয়া এত সহজ হবে না, আমাকে অন্য পথ হাঁটতে হবে। এদিকে পরিবারের সবাই অবাক হয়ে বলল, ঈশাত, তুই যে এতটা শক্ত কঠিন হতে পারিস তা আমি ভাবতে পারিনি। ইসরাত সোজাসুজি জবাব দিলেন, মা বাবা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু অনেককে কেউ বিন্দুমাত্র কষ্ট দিলে তা আমি সহ্য করতে পারবো না। অনেক দাঁড়িয়ে সব দেখছিলেন। মনে মনে ভাবলেন, এই মেয়েটা আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে, আমার জন্য সব কিছু করতে পারে। তিনি হঠাৎ বললেন, ইসরাত, যাও রেডি হয়ে নাও। মা বাবা চাচা চাচি সবাই রেডি হন, আমরা চলে যাব। সবাই রেডি হয়ে বাড়ির পথে রওনা হলেন। বাড়ি পৌঁছানোর পর অনেক বললেন, মা, আমরা কালই চলে যাব। কিন্তু মা অনুরোধ করলেন, আর 2টা দিন থেকে যা। মায়ের অনুরোধ ফেলতে পারলেন না অনেক। অন্যদিকে অরুণ নিজের মনে বলল, ইসরাতকে অনেক কোনো দিন ছাড়বে না, কিন্তু আমাকে অনেকের জীবনে ফিরতেই হবে। কিভাবে অনেককে কাবু করব? এদিকে অনেক ইসরাতকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার এই সহজ সরল বউটা যে এত শক্ত হতে পারে আমি ভাবিনি। ইসরাত মৃদু হেসে জবাব দিলেন, তোমার জন্য আমি সব কিছু করতে পারি অনেক। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার রক্তের সাথে মিশে গেছো। আমি সব হারাতে পারবো, কিন্তু এরপর অনেক তার ঠোঁটে হাত রেখে বললেন, এসব আর বলো না। সেই রাত তারা একে অপরকে জড়িয়ে ভালোবাসার সাগরে ডুবে গেলেন। স্পর্শে ভরিয়ে দিলেন একে অপরকে, যেখানে ছিল শুধু বিশ্বাস আর ভালোবাসা। পরের সকাল, ইসরাত গোসল শেষে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলেন। অনেক পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলেন, মুখ গুজে দিলেন তার ঘাড়ের সাথে। ইসরাত হেসে ধাক্কা দিয়ে বললেন, কি করছো? সারা রাত কি মন ভরেনি? সকাল সকাল শুরু করলে। অনেক হেসে চিৎকার করে বললেন, যাও যাও, কিন্তু দিনের শেষে আমার কাছেই ফিরতে হবে। কিছুক্ষণ পর অনেক ছেলে মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন ঘুরতে। এই ফাঁকে ওরু এসে ইসরাতকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, সময় হবে? ইসরাত সায় দিয়ে বললেন, হ্যাঁ আপু, বলুন। ওরু গম্ভীর মুখে বলল, এখানে বললে সবাই শুনে ফেলবে, চলো বাইরে গিয়ে কথা বলি। ইসরাত বলল, ঠিক আছে, আমি বোরখা পরে আসছি। অরুও প্রস্তুত হলো। ইসরাত ব্যাগে মোবাইল নিয়ে বোরখা পরে এলেন। দুজনই অরুর গাড়িতে উঠে বসলেন। অরু গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 2.5 ঘন্টা পর অনেক বাড়ি ফিরলেন। রুমে গিয়ে ইসরাতকে ডাকলেন, কোনো সাড়া নেই। পুরো বাড়ি খুঁজেও পাওয়া গেল না। মা বাবা চাচা চাচি অবাক হয়ে বললেন, বাসায় তো ছিল, গেল কই? অনেক খেয়াল করলেন অরুও নেই। দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলেন, ওর বের হয়েছে? দারোয়ান বলল, জি স্যার, অরু ম্যাডাম আর নতুন ম্যাডাম গাড়ি নিয়ে বের হয়েছেন। নতুন ম্যাডাম মানে ইসরাত। এই কথা শুনে অনেকের বুক ধক করে উঠল। তাড়াতাড়ি ইসরাতকে কল করলেন, কিন্তু রিসিভ হলো না। কয়েকবার চেষ্টা করার পর এক অচেনা পুরুষ কণ্ঠে রিসিভ করলো। অনেক উত্তেজিত গলায় বললেন, আপনি কে? আমার স্ত্রীর ফোন আপনার কাছে কেন? ওপাশ থেকে লোকটা শান্ত গলায় বলল, এই ফোনের মালিক আপনার কি হন? অনেক রেগে উঠলেন। আমার স্ত্রী? লোকটা বলল, আপনার স্ত্রীকে কেউ চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি, এখন ইমার্জেন্সিতে আছে।
আপনি দ্রুত সিটি হাসপাতালে চলে আসুন। শুনে অনিকের হাত থেকে ফোন পড়ে গেল। মা দৌড়ে এসে বললেন। অনিক কাঁপা গলায় বলল, কি হয়েছে বাবা, এমন করছো কেন? মা, ওরু চলন্ত গাড়ি থেকে ইসরাতকে ধাক্কা দিয়েছে। মা, তার অবস্থা ভালো না। অনিক ও তার পরিবারের সবাই তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছলো। হাসপাতালে গিয়ে অনিক সেই অপরিচিত লোকটির ফোন দিল। ওপাশ থেকে কলটি বলল, আমি ইমার্জেন্সি রুমের সামনে আছি। অনিক দ্রুত সেখানে গিয়ে লোকটিকে দেখে বলল, আমার স্ত্রী ইসরাত কোথায়? লোকটি নিশ্চিত হতে জিজ্ঞেস করলো। আপনি কিমি অনেক? অনিক বলল, হ্যাঁ। লোকটি তখন বলল, আপনার স্ত্রী ইমার্জেন্সি রুমে আছেন। এমন সময় ডাক্তার এসে জিজ্ঞেস করলেন, এই রোগীর পরিবারে কেউ কি এসেছেন? অনিক বলল, আমি তার স্বামী। ডাক্তার গম্ভীর মুখে বললেন, রোগীর অবস্থা ভালো নয়, মাথায় প্রচুর আঘাত লেগেছে, এখনই জরুরি ভিত্তিতে A+ গ্রুপের রক্তের ব্যবস্থা করতে হবে। অনিক আতঙ্কিত কণ্ঠে বলল, ডাক্তার, আমার স্ত্রী বাঁচবে তো? ডাক্তার সামান্য থেমে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। এরপর সেই অপরিচিত লোকটি বিদায় নিতে চাইলে অনেক কৃতজ্ঞতা জানিয়ে তাকে বিদায় দিল। অনেক তৎক্ষণাৎ তার সব বন্ধু বান্ধবকে ফোন করে রক্তের কথা জানালো, কিন্তু সবাই শুধু বলল, দেখছি, একটু পরে জানাচ্ছি। কিন্তু কোনো খবর নেই। হঠাৎ অনিকের মা বললেন, ইশরাত ভাইকে ফোন করো। তাদের মা আলাদা হলেও বাবা তো একটাই। অনিক সাথে সাথে ফোন দিলেও ওপাশ থেকে ইসরাতের ভাই রিসিভ করলো। দুলাভাই কেমন আছেন? অনিক তড়িঘড়ি বলল, তোর আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 ব্যাগ পজিটিভ রক্ত লাগবে। ইসরাতের ভাই একটুও দেরি না করে বলল, আমার রক্ত A পজিটিভ, আমি দিচ্ছি দুলাভাই। আপু কোন হাসপাতালে আছে? অনিক বলল, তো এখনই সিটি হাসপাতালে চলে আয়। এদিকে অনিকের মা বাবা বারবার অরুকে ফোন করলেও মোবাইল বন্ধ পাচ্ছে। রাগে অনিক তাতে দাঁত চেপে বলল, মা বাবা, আমি যদি ওরুকে সামনে পাই জানে মেরে ফেলব। ও আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সবাই বিস্মিত হয়ে বলল, কিন্তু অনু গেল কই? কিছুক্ষণ পরে ইসরাতের ভাই এসে সে 2 ব্যাগ জোগাড় করে দেয়। অপারেশন শুরু হয়। 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলেন। তিনি বললেন, অপারেশন সফল হয়েছে, তবে আগামী 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে রোগীকে হারাতে হতে পারেন। একথা শুনে অনেক যেন ভেঙে পড়ল। এক অসহায় মানুষের মতো কাঁদতে লাগলো। পরিবারের সবাই আল্লাহর কাছে কান্না ভেজা প্রার্থনা করতে লাগলো। তবু অরুর কোনো খোঁজ মেলছে না, মোবাইল ফোন বন্ধ বলছে। সারা রাত অনেক এক মুহূর্ত চোখ বন্ধ করেনি, শুধু প্রার্থনা আর অস্থিরতা। সকাল হলে অনেক পুলিশে গিয়ে অরুর নামে অভিযোগ করলো। পুলিশ হাসপাতালে এসে বলল, ভিকটিমের জ্ঞান ফেললে কেউ দেখা করতে পারবেন না। অনেক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন অফিসার? পুলিশ বলল, আগে আমরা ভিকটিমের জবানবন্দি নেব, তারপর আপনারা দেখা করতে পারবেন না। অনেক মেনে নিল। সে আল্লাহর কাছে চোখ ভিজে প্রার্থনা করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালেন, রোগীর জ্ঞান ফিরেছে। অনেক আনন্দে দৌড়ে গেল, কিন্তু পুলিশ আটকে বলল, আগে আমরা ভিকটিমের জবানবন্দি নেব, তারপরে আপনারা দেখা করতে পারবেন। প্রায় 40 মিনিট পরে পুলিশ বেরিয়ে এসে বলল, মিস্টার অনিক, আপনি বলেছিলেন মিসেস রুবায়েত ইসলাম অরু মানে আপনার প্রথম স্ত্রী আপনার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করতে গাড়ি থেকে ধাক্কা দিয়েছিলেন, কিন্তু মিসেস ইসরাত উল্টো বলছেন আরোই নাকি তার জীবন বাঁচিয়েছে। এই কথা শুনে অনিক ও তার পরিবার স্তম্ভিত হয়ে গেল। অনেক হতবাক হয়ে বলল, অফিসার, আপনি কি ঠিক শুনেছেন? পুলিশ বলল, সবকিছু রেকর্ড করেছি। ভিকটিম অতিরিক্ত দুর্বল, তাই আর প্রশ্ন করিনি, পরে আসবো। এদেরকে সবাই প্রশ্ন করতে লাগলো। তাহলে ওরু গেল কোথায়? ওর মা বাবা কান্নায় ভেঙে বললেন, আমাদের মেয়ে কোথায় আছে? অনেক কেবিনে ঢুকে দেখলো ইসরাত জানান হাসি দিয়ে তাকিয়ে আছে। ইশারায় ডাকলো, অনেক কাছে এসো। অনেক এগিয়ে গেল। ইসরাত ধীরে বলল, ওর আপু কোথায় অনেক? অনেক বিরক্ত হয়ে বলল, সেদিন কি হয়েছিল আর ওরুর কি হবে সব বলো। ইসরাত বলল, আমি আর ওরু আপু বাইরে কিছু কাজে গিয়েছিলাম। আপুই গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। এর মধ্যে ডাক্তার এসে বলল, সবাই বাইরে যান, রোগী এখনো দুর্বল। সবাই বেরিয়ে এলো। অনেক পরিবারকে কিছুই বলল না, মনে মনে ভাবলো, তাহলে ওরু কোথায়? ওর কি কিছু হলো? অনেক বলল, তোমরা ইসরাতকে দেখো, আর চাচি তুমি বাসায় যাও। অধরা আর আদুর কান্না করবে, দাদি আকাশ সামলাতে পারবে না।
এরপর সে সরাসরি সেই জায়গায় গেল যেখানে ইসরাতের অ্যাক্সিডেন্ট হয়েছিল। খোঁজ জানা গেল একটি চলন্ত গাড়ি এক মেয়েকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে চলে গেছে। সব দোকানদাররাই একই কথা বলল, কিন্তু ইসরাত তো উল্টো কথা বলছে। অনেক ভাবলো। আমাকে আবারও ইসরাতকে জিজ্ঞাসা করতে হবে। লোকটি আরও বলল। আরে ভাই, আপনি এখানে? অনেক সব খুলে বলল। হাসপাতালে ইসরাত যা বলেছিল তাও জানালো। একটি লোক বলল, ভাই, সেদিন এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি প্রাইভেট কার দুর্ঘটনায় পড়ে সরাসরি ঝিলে পড়ে যায়। শুনেছিলাম গাড়িতে একটি মেয়ে ছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লোকটি আরও বলল, শুনেছি মেয়েটার অবস্থা ভালো না, বাঁচবে কিনা কে জানে। লোকটির কথা শুনে অনেক রাস্তায় বসে পড়ল। মাথায় একটাই প্রশ্ন, তাহলে সেদিন ওরু কি অ্যাক্সিডেন্ট করেছিল? ওরু এখন কোথায়? কোন হাসপাতালে? ও কি বেঁচে আছে? অনেক যেন নিজের শরীরের ভিতরে কোনো আগুন নিয়ে ছুটছে। বুক ধরফর করছে, মস্তিষ্ক চিমচিম করছে, তবুও পা থামছে না। সোজা চলে গেল সেই জিলের কাছে যেখানে কথিত আছে একটি প্রাইভেট কার দুর্ঘটনায় পড়েছিল। পৌঁছে আশেপাশে লোকদের জিজ্ঞেস করলো, এইখানে কি কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? একজন মাঝবয়সী লোক হাত তুলে বলল, হ্যাঁ ভাই, ঠিক 2 দিন আগে। গাড়িটা একটা মেয়ে ছিল। পাশে আরেকজন যোগ করলো, মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল, মনে হয় না বাঁচবে। অনেকের বুকের ভেতর কেমন খালি হয়ে গেল। আতঙ্কে কণ্ঠে শুকিয়ে এলো। তবুও সে কাপা গলায় জিজ্ঞেস করলো, আপনারা বলতে পারবেন মেয়েটাকে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল? পাশের দোকানের মালিক উত্তর দিল, হ্যাঁ ভাই, কবির কাকা আর তার স্ত্রী নিয়ে গিয়েছিল। অনেক দ্রুত বলল, কবির কাকাকে এখন কোথায় পাবো? দোকানদার মোবাইল থেকে নাম্বার বের করে দিয়ে বলল, এই নিন, কল দিয়ে জেনে নিন। অনেক নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ পর রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? আপনি কি কবির কাকা? জি, আমি কবির বলছি, কিন্তু আপনি? আমি শুনেছি আপনি 2 দিন আগে একটি মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, নিয়েছি, কিন্তু আপনি তার কে হন? আমি তার স্বামী, সে আমার স্ত্রী। ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতার পর কবির কাকার কণ্ঠ বদলে গেল। ও, তুমি আনিফ? অনেক চমকে বলল, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? কবির কাকা হালকা হেসে বললেন, তা তুমি এখন কোথায়? অনেক লোকেশন বলে দিল। কিছু সময় পরে কবির কাকা সে অনিকের সঙ্গে দেখা করলেন। পরিচয়ের পর অনেক সহসে জিজ্ঞেস করলো, কাকা, আমার স্ত্রী কোথায় আছেন? আর আপনি আমাকে চিনলেন কিভাবে? কবির কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রী এখন সিলেট মেডিকেলে আছে, আমার স্ত্রী তার সঙ্গে আছে। আর তোমাকে চিনেছি, কারণ হাসপাতালে নেওয়ার সময় সে বারবার বলছিল আমার অনেক, আমার অনেক। আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিল অনেককে, সে কেঁপে কেঁপে বলছিল আমার স্বামী। অনিকের গলা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, সে এখন কেমন আছে কাকা? কবির কাকার চোখে উদ্বেগ। অবস্থা এখনো ভালো না, জানি না বাঁচবে কিনা। আর শোনো অনেক, তোমার স্ত্রী অরুর একটা শেষ ইচ্ছে ছিল। অনেক দম আটকে বলল, শেষ ইচ্ছে? কাকা এসব কি বলছেন? কবির কাকা গম্ভীর হয়ে বললেন, শোনো, তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু অরু বলছিল তুমি যেন তাকে ক্ষমা করে দাও। মৃত্যুর আগে বা পরে তাকে একবার বুকে জড়িয়ে ধরো, আর তার ছেলে আদরকে মা বাবার ভালোবাসায় বড় করো। শুনে অনিকের চোখের কোণ ভিজে গেল। হাতের স্ট্রিং যেন কাঁপতে লাগলো। না কাকা, ওর কিচ্ছু হবে না। গাড়ি ছুটতে লাগলো সিলেট মেডিকেলের পথে। অনেকের মন ছিঁড়ে যাচ্ছে 2 টুকরো। একদিকে ইসরাত তার নতুন করে বেঁচে থাকার কারণ, অন্যদিকে অরু তার প্রথম ভালোবাসা। মনে মনে প্রশ্ন, আজ কি তবে দুজনকেই হারাতে হবে? আকাশের মেঘ জমেছে, কিন্তু অনেকের চোখে নামছে বৃষ্টি। সে চুপচাপ প্রার্থনা করছে, আল্লাহ, ইসরাত আর ওর জীবনের বিনিময়ে আমার জীবন নিয়ে নাও। সিলেট মেডিকেলে পৌঁছে অরুর কেবিনে গেল। মুখে অক্সিজেন মাস্ক, চেহারায় মৃত্যুর ছাপ, যেন বাঁচার আর ইচ্ছে নেই। বহু বছর পর অনিকের মনে অরুর জন্য মায়ে উতলে উঠল। বুকের ভিতরে কষ্টের ঢেউ আছড়ে পড়ল। একটু পরে ডাক্তার এসে বলল, মিস্টার কবির, রোগীর অবস্থা কিছুটা ভালো, দোয়া করুন 24 ঘন্টার মধ্যে হুঁশ ফিরে আসুক, না হলে আর আশা রাখবেন না। অনিকের বুক হাহাকার করে উঠল। সে কবির কাকাকে বলল, আমি কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, আপনি দেখবেন কাকা। চুপচাপ হাসপাতাল ছেড়ে বেরিয়ে পড়ল। পরিবারের কাউকে কিছু জানালো না।
ইসরাত আর অরুর খবর একসাথে জানলে সবাই ভেঙে পড়বে। সিটি হাসপাতালে পৌঁছাতেই ডাক্তার বললেন, মিস্টার অনিক, আপনার স্ত্রী ইসরাতের মাথার স্ক্যানে ছোট একটি কালো লোহা জাতীয় কিছু পাওয়া গেছে। অনেক বুক ধকপক করে উঠল। এখন কি করতে হবে ডাক্তার? অপারেশন করতে হবে। 50% সম্ভাবনা আছে বাঁচার। আপনারা সবাই দোয়া করুন। আর হ্যাঁ, উনি বারবার বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান। অনেক কেবিনে ঢুকলো। ইসরাত তাকে দেখে স্নান হাসলো। কোথায় গিয়েছিলে? ওর অপর কি খবর? অনেক নরম স্বরে বলল, ওরও ভালো আছে। তুমি বলো সেদিন কি হয়েছিল? ইসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর আপু গাড়ি চালাচ্ছিল, হঠাৎ ব্রেক ফেল করলো। আমি বললাম, আপু তুমি লাফ দাও, আমার চিন্তা করিও না। কিন্তু সে আমার ব্যাগ হাতে নিয়ে দরজা খুলে আমাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার আগে বলল, অনেক যেন আমাকে ক্ষমা করে, আর আদর যেন মায়ের অভাব না পাই। ইসরাত কথা শেষ করতে না করতে ডাক্তার এসে বলল, মিস্টার অনিক, বাইরে আসুন। কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হবে। আর সবাই মিলে দোয়া করুন যেন রোগীর অপারেশন সাকসেসফুল হয়। অনেকের যেন একটার পর একটা আঘাত খাচ্ছে, একটা সামলানোর আগে আর একটা। তার মনে প্রশ্ন, আমি কি দুজনকেই হারাতে যাচ্ছি? ইসরাতের অপারেশন শুরু হয়। অনেক যেন এক যোদ্ধা এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে থাকে। একবার সিটি হাসপাতাল, আবার ছুটে যায় সিলেট মেডিকেল। 24 ঘন্টা কাটতে অরুর চেতনা ফিরে আসে। তখন কবির কাকা ফোন করে জানালেন, তোমার স্ত্রী জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি হাসপাতালে আসো। অনেক নিজের মাকে বাসায় পাঠিয়ে দিয়েছিল। অনেকের চাচি পূর্বে কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করেছিলেন, অরুর কোনো খোঁজ পাওয়া গেছে নাকি? অনেক বিষয়টা বারংবার এড়িয়ে যাচ্ছে। বাবাকে হাসপাতালে রেখে সোজা ছুটে গেল সিলেট মেডিকেলে। অরু তখন বিপদ মুক্ত। ডাক্তার বললেন, রোগীর সঙ্গে কথা বলতে পারেন, তবে হালকা কথা বলবেন। কেমনে ঢুকতে অরু অনেককে দেখে চোখ ভিজিয়ে ফেললো। কাফা কণ্ঠে জিজ্ঞেস করলো, ইসরাত কেমন আছে অনেক? অনেক সান্ত্বনা দিয়ে বলল, ইসরাত ভালো আছে, তুই তো আর চিন্তা করিস না, নিজের কথা ভাব এখন। তারপর গলা হালকা রাগ মেশানো সুরে বলল, মরার এত ইচ্ছে তোর? আমি এত সহজে তোকে মরতে দিব না। তুই আমার সঙ্গে যে পাপ আর অন্যায় করেছিস তার শাস্তি সারা জীবন পাবি, নইলে আমার মন শান্তি পাবে না। অরু ধীরে ধীরে বলল, তুই যা শাস্তি দিবি মাথা পেতে নেব। শুধু তোর আর ইসরাতের পাশে আমার জন্য একটু জায়গা রাখিস। অনেকও আর নিজেকে ধরে রাখতে পারল না, অজরে কেঁদে উঠল। আগে তুই সুস্থ হয়ে নে, তারপর দেখা যাবে। হঠাৎ অনেক প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা অরু, একটা কথা বল, ইসরাত তো তোর সতীন, তাহলে তুই তাকে বাঁচাতে নিজের জীবনের মায়া করলি না? নিজের সন্তানের কথা ভাবলি না? তুই এতটা পরিবর্তন কেমন করে হলি? অরু শান্ত সুরে বলল, আমি তোর আর ইসরাতের সঙ্গে যা করেছি তার তুলনায় আমার শাস্তি অনেক কম হয়েছে। আর ইসরাত তোর পাশে ছিল বলেই আমি তোকে আবার ফিরে পেয়েছি, নইলে তোকে আমি অনেক আগে হারিয়ে ফেলতাম। আর আমার সন্তানের চিন্তা, যেখানে ইসরাতের মতো মা আছে সেখানে আদরে কোনো দিন মায়ের অভাব টের পাবে না। অনেক অবাক হয়ে বলল, ইসরাতকে তুই এত বিশ্বাস করিস? সত্যি তুই অনেক বদলে গেছিস। অরু হেসে বলল, অনেক মানুষ প্রতিনিয়তই বদলায়, আর ইসরাতের মেয়েটাকে আল্লাহ এমন করে বানিয়েছেন তার মনে কারোর প্রতি হিংসা বা অহংকার নেই। কিন্তু কেউ যদি তোমার ক্ষতি বা অসম্মান করতে চায় তখন তার এক নতুন রূপ দেখা যায়। অনেক মুচকি হেসে বলল, তুই তো দেখি ইসরাতকে গভীর থেকে চিনে ফেলেছিস। তারপর তাদের মধ্যে আরও অনেক কথা হলো। হঠাৎ ফোন এলো। অনেকের বাবা জানালেন, ইসরাতের অপারেশন সফল হয়েছে, 12 ঘন্টার পর চেতনা ফিরে আসবে। উনি করুর কাছ থেকে বিদায় নিয়ে কবির কাকার স্ত্রীকে রেখে সিটি হাসপাতালে চলে গেল। মনের মধ্যে ভাবলো, এই কবির কাকা আর তার স্ত্রী কোনো স্বার্থ ছাড়াই অরুর জন্য এত কিছু করলো। শুনেছি তাদের সন্তান নেই, হয়তো সেই কারণেই। হাসপাতালে এসে অনেক বাবাকে বলল, আপনি বাসায় চলে যান। কিন্তু নাফিস আহমেদ বললেন, অনেক, তুই বাসায় গিয়ে গোসল করে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আয়। আজ 4 দিন তুই ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম, গোসল কিছুই করিস নে। এমন হলো তুই নিজেই অসুস্থ হয়ে যাবে। অনেক জেদ করে বলল, আমার কিছু হবে না বাবা, আপনি বাসায় যান। শেষমেশ বাবা রাজি হয়ে চলে যায়। কয়েক ঘন্টা পরে ইসরাতের চেতনা ফিরে এলো। অনেক কেবিনে ঢুকলো। ইসরাত মিষ্টি চোখে তাকিয়ে বলল,
অরু আপু কেমন আছেন? অনেক এক নিঃশ্বাসে বলে ফেললো। ইসরাত, তুমি স্বার্থপর। তুমি আমার আর অধরের কথা ভাবনি। আমি কি নিয়ে বাঁচবো সেই চিন্তা করনি। ইসরাত মৃদু স্বরে বলল, সরি অনেক। আর তুমি এই কয়দিন খাওনি, ঘুমোনি, গোসল করনি কেন? অনেক তার হাত চেপে ধরে বলল। আগে তুমি সুস্থ হও। পরিবারের সবাই হাসপাতাল এলো। ঠিক হলো 3 দিন পর ইসরাতকে রিলিজ দেওয়া হবে। ওর মা বাবা এসে অনেককে জিজ্ঞেস করলেন, অনেক, অরুর কোনো খোঁজ পেয়েছো? অনেক হাসি মুখে বলল, চাচি, ওরও ভালো আছে, চিন্তা করেন না। কয়েকদিন পরে ওকে বাসায় নিয়ে আসবো। 3 দিন পর ইসরাত বাসায় ফিরল। ওরুকে হাসপাতালে থাকতে হলো আরও 1 সপ্তাহ। রাতে অনেককে হালকা করে বুকে জড়িয়ে ইসরাত বলল, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। অনেক মুচকি হেসে উত্তর দিল, আমি আল্লাহর কাছে তোমাকে জীবনের শেষ পর্যন্ত চেয়েছি, এত সহজে তোমাকে ছাড়বো না। ইসরাত মৃদু হেসে বলল, অনেক, আমি তোমার কাছে কিছু চাইলে দেবে? অনেক সঙ্গে সঙ্গে বলল, তুমি চাইলে জীবনটাও দিয়ে দিব, শুধু বলো কি চাও। ইসরাত শর্ত রাখলো। আগে ওয়াদা করো, না বলবে না। অনেকও প্রতিশ্রুতি দিল। ওয়াদা করলাম, না বলবো না। ইসরাত বলল, অরু আপুকে ক্ষমা করে দিয়ে স্ত্রী হিসেবে মেনে নাও। আমরা 2 বোনের মধ্যে মিলেমিশে থাকবো। অনেক অবাক হয়ে বলল, কি বলছো তুমি? সতীন নিয়ে সংসার করবে? ইসরাত হেসে বলল, সতীন কেন বলছো? আমরা 2 বোন। আমার কোনো সমস্যা নেই, শুধু তোমার ভালোবাসার অর্ধেক আমাকে দিও। অনেক তাকিয়ে রইল। সত্যি তোমাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন জানি না, তোমার মনে একটু হিংসা ও অহংকার নেই। এভাবে কেটে গেল আরও 15 দিন। ওরু হাসপাতাল থেকে রিলিজ পেয়ে কবির কাকার বাড়ি গেল। কবির কাকা প্রায় জোর করে নিয়ে গিয়েছিল। ওর প্রতি মায়া পড়ে গেছে। আজ অনেক ওরুকে বাসায় নিয়ে আসবে। কবির কাকার স্ত্রী ওরুকে বললেন, আমার কোনো মেয়ে নেই, তুই আমার মেয়ের মতো মাঝে মাঝে এসে আমাদের বুড়ো বুড়িকে দেখে যেও। ওরু বলল, আসবো, প্রতি মাসে আসবো, তবে আমার একটা শর্ত আছে। মানলে আসবো, আর 5-6 দিন থাকবো। কাকা আর কাকিমা যেন প্রাণ দিয়ে দিতে রাজি হয়ে বললেন, বল শর্ত, রাজি আছি। এসব দেখে অনেক অবাক হয়ে গেল। ওরু গম্ভীর হয়ে বলল, কাকা, আপনি যে দারোয়ানের কাজ করেন তার করবেন না। যদি সত্যি আমাকে মেয়ে মানেন তাহলে আপনাদের সব খরচ আমি বহন করব। কবির কাকা ইতস্তত করে বললেন, এগুলো ভালো দেখাবে না। অনেক কাকার হাত ধরে বলল, কাকা, আপনি কি চান না আমরা ছেলে মেয়েদের নিয়ে এখানে মাসে 5 থেকে 6 দিন থাকি? তাহলে রাজি হয়ে যান। শেষমেশ কাকা কাকিমা রাজি হলেন। ওরুকে নিয়ে অনেক যখন বাড়িতে ঢুকলো তখন পুরো পরিবারে উৎসব শুরু হলো। পুরানো দুঃখ বলে সবাই নতুন করে জীবন শুরু করলো। রাতে অনেক ইসরাত আর ওরু একসাথে বসলো। অনেক হাসি মুখে জিজ্ঞেস করলো, তোমরা মিলেমিশে থাকবে তো নাকি ঝগড়া করবে? ওরু আর ইসরাত একসাথে হেসে বলল, না না, কখনো ভুলেও ঝগড়া করব না। অনেক হুঁশিয়ারি দিল, যদি কখনো ঝগড়া করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। দুজনেই হেসে উঠল। আমরা ঝগড়া করব না, কিন্তু একসাথে তোমার সঙ্গে ঝগড়া করব যদি আমাদের কথাই চলতে না যাও। তাদের কথা শুনে অনেক তো একেবারে স্তব্ধ হয়ে গেল। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আবার নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন।